দুই পক্ষের গণ্ডগোলে যে পক্ষ বেশি ক্ষতিগ্রস্ত তার উপরেই শক্ত মামলা বা শক্ত ধারার উপর মামলা হয়ে যায়। হ্যাঁ, যে কোনো কারণেই হোক না কেন দুই পক্ষ মিলে গণ্ডগোল হলো, ধরুন এই পক্ষ আর এই পক্ষ, দুই পক্ষের গণ্ডগোল হলো। এই দুই পক্ষের গণ্ডগোল করতে এক পক্ষ কিন্তু গণ্ডগোল বা ঝগড়া করার জন্য আগে থেকেই রেডি ছিল, দ্বিতীয় পক্ষ সেই ঘটনাস্থলে গিয়ে যখন এরকম ঘটনা ঘটলো তখন কিন্তু এক পক্ষ আর এক পক্ষের দ্বারা ক্ষতিগ্রস্ত বা মার বা যেই বলুন না কেন বেশি ক্ষতিগ্রস্ত হলো। সেই ক্ষেত্রে মানে বিভিন্ন রকম কারণে থানা বা প্রশাসনের কাছে যখন মামলা বা মোকদ্দমা বা এফআইআর বা কমপ্লেন করার জন্য থানা বা যে জায়গাগুলোতে কমপ্লেন গ্রহণ করা হয় সেই জায়গাতে গেল, জানা কারণে হোক বা অজানা কারণে বেশিরভাগ আমাদের যারা ক্লায়েন্ট বা যারা মক্কেল তাদের কথা অনুযায়ী দেখব যে যাদের হয়তো অনেকগুলো সেলাই পড়েছে আর কিছু করেছে এখনো হসপিটাল আছে তাদেরকেই উল্টে ধরাধরির জন্য প্রিপারেশন বা ব্যবস্থা গ্রহণ করছে। এরকম অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের কথা অনুযায়ী অনেক ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো দেখা যায়। তবে একটা জিনিস শুধু আপনাদেরকে বলি, আমরা যে সমস্ত আইনের ছাত্র বা আইনজীবী গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে আইন জেনে আদালতের সামনে আপনার হয়ে বা আমাদের মক্কেলের হয়ে আদালতের কাছে তদারকি করি বা সেই মামলা দেখাশোনা করি, একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন যে আইনের যদি ঠিকমতো বা কৌশলগত দিক জানা যায় তাহলে কিন্তু বাঘে বকরিকে একসাথে জল খাওয়ানো যায়। বাঘ আর ছাগল একসাথে জল খাবে অথচ বাঘ ছাগলের দিকে দেখবে না আর ছাগল বাঘের দিকে দেখবে না। তো এরকম অনেক অজস্র উদাহরণ আছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, জেলা কোর্ট বা জেলা আদালত, সাব ডিভিশনাল বিভিন্ন জায়গাতে এরকম অজস্র উদাহরণ আছে যে আইনের মারপেট জানা একজন আইনজীবী বা সঠিক তদারকি আন্তরিকভাবে কোনো মামলা যদি কোনো আইনজীবী মনে করে, কারণ প্রত্যেকটা আইনজীবী আমাদের পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের যে সমস্ত আইন জানা মানুষ আছে বা আইনের লিগ্যাল ফ্যাটার্নিটি যারা মানুষ আছে, তো বা বিভিন্ন যদি আপনি কি বলে জাজমেন্ট পরীক্ষা করেন বা দেখেন তাহলে কিন্তু হ্যাঁ কৌশলগত দিক জানা থাকলে কিন্তু বাঘে বকরিকে একসাথে জল খাওয়ানো যায়। এরকম অজস্র উদাহরণ কিন্তু আপনি দেখতে পাবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একটা জমি জায়গাকে কেন্দ্র করে গন্ডগোল হচ্ছে। এক পক্ষ আগে থেকে রেডি আছে, দ্বিতীয় পক্ষ গেছে তার সাথে অকারণে বাদানুবাদ করতে গিয়ে একেবারে ঝগড়াঝাটি করে মানে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, কার মাথা ফেটে গেছে, কে হসপিটালে ভর্তি আছে, কি হয়েছে না হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু যারা কৌশলগত দিক থেকে আগেই প্রস্তুতি নিয়েছিল তারাই আগে থানাতে গিয়ে বা যে কোনো জায়গাতে গিয়ে যে কোনো সোর্স ব্যবহার করে, উৎস বা সোর্স বা পাওয়ার কে কাজে লাগিয়ে অপরপক্ষ যারা মার বেশি গিয়েছে বা যারা এই করেছে সেই ক্ষেত্রে কিন্তু তারা মামলা করলো। এবার এরা যারা মার খেয়েছে তারা ভাবছে আমরা তো মার ফার খেয়েছি, আগে সেলাই ফেলাই করি, হসপিটালে চিকিৎসাবাদ করি, তারপর গিয়ে জানাবো। কিন্তু তার আগেই যে ঘটনাটা ঘটায় তারা তো আগে থেকেই প্ল্যানিং করা আছে যে কিভাবে কি করব, কি থেকে কি হবে, কার সাথে বলে করবে, মানে ওরা প্ল্যানিং। আর আনপ্ল্যান্ড এক পক্ষ কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে বারবারই দেখুন আইনটা কিন্তু কোনো পক্ষকে কেন্দ্র করে আইন নেই বা বিচার ব্যবস্থা কোনো একটা পক্ষকে কেন্দ্র। আপনার পাড়াতে আপনাকে কে পক্ষ নিল না নিল বা আপনার এলাকাতে কে আপনার সহযোগিতা করলো আর করলো না, এটা কিন্তু আদালত বা বিচার ব্যবস্থার কাছে গ্রহণযোগ্য নয়। যে না আমার পাড়ার 10 জন বলছিল যে আমরা এই পক্ষের, তো তোমার পাড়ার 10 জন বলল বা একজন পদাধিকারী বা একজন ওই কেউ বলল যে আমি এদের পক্ষে আছি, তো আপনার পক্ষে কোনো একজন আপনার এলাকার ফুটোমস্তান আপনার দিকে আছে বলে কোর্ট বা আদালত বা বিচার ব্যবস্থাতে ওটাতে প্রভাবিত করে আপনার পক্ষে রায় যাবে, এটা নয়। অনেক রকম মানে শুরু থেকে যখন কমপ্লেন করলো এক পক্ষ, যে পক্ষ বেশি ক্ষতিগ্রস্ত সেই পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে তার উপরে বিভিন্ন রকম ধারা দিয়ে মামলা করে আদালত দিক চলে গেল। আদালতে যদি ঠিক মতো আইন জানা, বুঝতে পারলেন না, ঠিক মতন তদারকি করার মানুষ হয় তাহলে ওই এফআইআর করে। আপনাদের তো জানা আছে, বারবারই এগুলো দেখেছেন বা টিভিতে পেপারে পড়েছেন যে মৃত মানুষকে কবর দেওয়া
মৃত মানুষকে কবর দেওয়া মানুষকে কোর্টের অর্ডারে বা আদেশে সেই মৃতকে বা কবর থেকে উঠিয়ে আবার পোস্টমর্টম করিয়ে তার ধারা ঠিক আছে মরে গেছে, ওই মরে গেছে বলে কাজ চলানো মানে ঠিকা সারানোর মতন মামলা করে দিয়েছে। কিন্তু যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ঠিকমতো তদারকি করে আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের সামনে দাঁড় করিয়ে মুর্দা বা মৃত মানুষকে উঠিয়ে আবার ভিডিওগ্রাফির মাধ্যমে, এরকম অজস্র উদাহরণ আমি দিতে পারি আপনাকে, যে ওই ব্যক্তিকে উঠিয়ে আবার ওই কি বলে ওটাকে পোস্টমর্টম করিয়ে সঠিকভাবে তদন্ত আরও যা ইনকোয়ারি ইনভেস্টিগেশন যা আছে সমস্ত কমপ্লিট করে চার্জশিট দেওয়ার পরও এক্সট্রাভাবে এটা ভরের উপর ফের চাপিয়ে, ফের বলে না আমাদের গ্রামের ভাষাতে যে ফেরটা বেড়ে গেছে বা ওই ধলতা খাওয়া ধারাগুলোকে, ধলতা খেয়ে যে ধারা ফারাগুলো এদিক ওদিক করা যায়, ওই ধলতা খাওয়া ধারাগুলোকে আবার কিন্তু ফের চাপিয়ে, মানে যা আছে 5 কেজি ওজন তার উপরে আবার 250 গ্রাম দিয়ে কিন্তু বিচার ব্যবস্থার সামনে কঠিন এবং প্রখরভাবে তাদেরকে কোর্টের সামনে দাঁড়াতে হয়। এবার অনেকেই আমার যে অপোজিট পক্ষ আছে জানে না, পারবে না, অতদূর ওদের ক্ষমতা নাই, আমরা মস্তান, আমরা সব জানি, আমাদের চেন আছে, নেটওয়ার্ক আছে, সিস্টেম আছে, এই আছে ওই আছে। অনেক ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত নিরীহ অসহায় মানুষগুলোর ক্ষেত্রে আমাদের মতো কোনো মানুষের পাল্লায় যদি পড়ে যায় তাহলে কিন্তু টাকা পয়সা এটা ওটা না দেখেও কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন মানুষ কিভাবে শক্তিকে অপব্যবহার করে, পাওয়ারকে অপব্যবহার করে কি করে ধারা চেঞ্জ করে বলছে যে মানে মেরে মাথা ফাটিয়ে 10টা সেলাই পড়েছে, বলছে না চুলকে দিয়েছে, একটু গন্ডগোল হয়েছিল চুলকে গেছে। মানে আইনের এতে যখন দেখছি যে এ তো 25টা সেলাই করা মাথার রিপোর্ট থাকা উচিত ছিল বা সেই হিসাবে ধারা উচিত ছিল না, কাগজ কলমে দেখা যাচ্ছে যে না ঝগড়াঝাটি হয়নি, এমনি শুধু পাশ দিয়ে যাচ্ছিল, একটু চুলকে দিয়েছে। এই মানে শক্তিকে অপব্যবহার করে যারা ওই 15টা 10টা সেলাই করা মাথাকে লিখেছে যে চুলকে দিয়েছে, তো জানে না যে ঠিকমতো কাগজ কলমের খোঁচা যদি পড়ে, দেখছেন গোল্ডেন কালারের, এরকম কলমের খোঁচা যদি পড়ে তাহলে কিন্তু ওই চুলকোনোটা অন্যদিকে চুলকে যেতে পারে, বুঝতে পারলেন না? তো মানে প্রত্যেকটা বিষয় এর আগেও দেখেছি, ওই বিশেষ করে আমাদের অফিসে যে সমস্ত মামলাগুলোর ভিড় বা হয়, গোটা রাজ্যে এখন যেটা ট্রেন্ডিং চলছে আর কি, স্বামী স্ত্রীর গন্ডগোল, এই ক্ষেত্রেও মেনটেনেন্স বা খোরপোশ, তারপর 498 ওই দিস দ্যাট, যে সমস্ত এই সমস্ত স্বামী স্ত্রীর বা ফ্যামিলি ডিসপিউট এর যে গন্ডগোলগুলো আছে, দেখবেন যে প্রায় স্যার আমি খেতে পারছি না, আমার মেনটেনেন্সের টাকা দিচ্ছে না, এই করছে না সেই করছে না, এই যে কথাগুলো উঠে, এগুলো কিন্তু তদারকির উপর নির্ভর করে। যাচ্ছি ডেট নিয়ে চলে আসছি, ও ওইদিকে আমার স্বামী টাকাও দিচ্ছে না, খোরপোশের টাকা দিচ্ছে না, আবার অন্য মেয়ের সাথে ফুর্তি করছে, মনে হয় অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিচ্ছে, এরকম অজস্র, মানে ক্লায়েন্টের মুখে যত রকমের, যদি আপনার কাছে প্রত্যেকদিন ক্লায়েন্ট আসে তাহলে প্রত্যেকদিন নতুন নতুন অপরাধের কথা, নতুন নতুন গল্পের কথা আমাদের কাছে কিন্তু কানে আসে। তবে একটাই জিনিস আমি মোফাক্কিরুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি, বিগত দিনের ইতিহাস থেকে শুরু করে আজকের ইতিহাস, মানে টিল এখন অবধি এরকম অজস্র মামলা, রায়, জাজমেন্ট বা আপনি যাই বলুন না কেন, আদেশ নির্দেশ যাই বলুন না কেন, এরকম অজস্র আছে যে রায়গুলো বা জাজমেন্টগুলো বা আদেশগুলো দেখলে আপনি নিজেই দেখতে পারবেন যে বাঘে বকরিকে একসাথে জল খাওয়ানো হয়েছে। কি বুঝলেন? যদি কেউ দেখতে চান কমেন্ট করবেন, জানিয়ে দেবো যে কোথায় বাঘ আর বকরি একসাথে জল খেয়েছিল, অথচ বাঘ বকরির দিকে দেখে না, বকরি বাঘের দিকে দেখে না, বুঝতে পারলেন না? তো এরকম অজস্র আছে। আর কেউ যদি পাওয়ার বা ক্ষমতার অপব্যবহার করে মনে করে যে আমি দেশের রাজা হয়ে গেছি, আমি সব পারি, আমার উমুক হাতে আছে, তুমুক হাতে আছে, এই হাতে আছে, আমি এর আগেও বললাম যে পাড়ার দুটো ফুটো মস্তান
পাড়ার দুটো ফুটো মস্তান আপনার দিকে আছে মানে যে আপনি বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থার আপনি সর্বা হয়ে বসে আছেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পাওয়ার বহন করেন, এটা কিন্তু নয়। পাড়ার দুটো বা তিনটে বা ওই কে না কে যেগুলো ওই 3 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন, সেই অন্ন বলা মানুষটা আপনার সাথে আছে মানে আপনি বিচার ব্যবস্থা আইন ব্যবস্থার হেড হয়ে বসে আছেন, এটা কিন্তু নয়। সরি, ভুল বুঝছেন। আপনি তাহলে মাটিতে পা রেখে চলেন না, আপনি আকাশে পা রেখে চলছেন আর মাথা নিচু করে চলছেন নিঃসন্দেহে। এরকম অজস্র উদাহরণ আছে। তাই আমি সমস্ত যারা এই সমস্ত ঘটনায় যে আমি মার খেলাম স্যার, আমি এখন মামলা নিয়ে দৌড়াদৌড়ি করছি, আমি মার খেয়েছি, আমি মাথায় সেলাই করে পুলিশ বা প্রশাসন আমাকে ধরার জন্যই খুঁজে বেড়াচ্ছে, আমি লুকিয়ে বেড়াচ্ছি, অথচ যারা মেরেছে, যারা অপরাধ করেছে তারাই মামলা করে, শক্ত ধারা দিয়ে মামলা করে আমরাই মার খেয়ে সেলাই নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ যারা মেরেছে তারা হালকা গিয়ে 300 টাকা দিয়ে জামিন নিয়ে তারা বলছে যে না আইনের কাছে আমরা জামিন নিয়ে চলেছি। তো এরকম অজস্র উদাহরণ গ্রামগঞ্জে বিভিন্ন কারণে, সেটা জমি জায়গার কারণে হতে পারে, ইগোকে স্যাটিসফাইড করার জন্য, বা সামান্য এক বিত্তা জায়গা বা সম্পত্তির জন্য 2 বিঘায়, একটা উদাহরণ বলছিল আমার এক জুনিয়র, যে কোনো এক জায়গায় জেদের বসে 1 শতক জায়গাকে কেন্দ্র করে গন্ডগোল করে মারা গেছে, সেই মীমাংসা করতে গিয়ে কয়েক বিঘা চলে গেছে, অথচ 2 পক্ষই এখন হয়রান। তুই মীমাংসা কেন করবি আর আমি মীমাংসা করব, 2 পক্ষর থেকে রক্ত চুষার মতন যখন চুষছে তখন বলছে যে বেকার 1 শতক জায়গার জন্য এই সমস্ত গন্ডগোল করলাম, তার থেকে এমনি আমরা ভালো ছিলাম বা নর্মালি আমরা ভালো ছিলাম। তো এইরকম পরিস্থিতি আমরা দেখতে পাই একজন আইনজীবী হিসাবে। আজকেও বিভিন্ন রকম ঘটনা এসেছিল, সেই ঘটনাটা ইয়েতে বলছি। বারবার একটা কথা বলে আমি শেষ করতে চাইছি, সেটা হলো এই যে দেখুন, আইনটা কিন্তু আপনার পাড়ার এলাকার 3 দিনের বৈরাগীর কথায় আইন চলে না, আপনার এলাকার ফুটো মস্তানের কথাতেও আইন চলে না, বা সাময়িক 3 দিনের গজে উঠা কোনো ঘাসের কথাতেও কিন্তু আইন বা বিচার ব্যবস্থা চলে না। আর একটা নিরীহ অপরাধ যাকে ক্ষতিগ্রস্ত করেছে তারও কোনো কথাতে কিন্তু মানে যদি মনে করেন যে আরে কি জানে কোত্থেকে, কিন্তু ঈশ্বর বা সৃষ্টিকর্তা বলে কেউ আছে, কে কোথা থেকে দেবদূত বা ফেরেস্তার মতন পৌঁছে যাবে আর আইনের চক্কর পক্কর এমনভাবে লাগাবে যে যাকে আপনি চুলকাতে গেছিলেন নিজেই চুলকে বসে থাকবেন। তো এরকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় হয়। ঈশ্বর যেন আমাদের সকলকেই, ঈশ্বর বা সৃষ্টিকর্তা আমাদেরকে যেন সকলকেই সুস্থ সুন্দরভাবে চলার তৌফিক দান করে। আগামী দিন যেন আমরা সুন্দর সুস্থভাবে পরিবার নিয়ে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকি, এই দিকে ধ্যান রেখে সামান্য কোনো কারণে গন্ডগোল না করে আমরা সুন্দর সুষ্ঠুভাবে এই সুন্দর পৃথিবীতে থাকতে পারি। বোঝাতে পারলাম কি বিষয়টা? তো এরকম অজস্র আছে, আরও দীর্ঘ অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। ভালো থাকুন, পরে আবার কথা হবে।